অবশেষে মিঠিলকে বিয়ে করলো বাবিল। খুশি হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন বলতে থাকে, বলছি কি সময় তো হয়ে গেল, মেয়েকে এবার নিয়ে আসুন। আর তখন বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এরপর দেখা যাবে কোয়েলের বান্ধবীদেরকে বলে যা কোয়েলকে নিয়ে আয়। আর তখন বলতে থাকে যে আচ্ছা, বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে, ছেলেকে কি এখন নিয়ে যেতে পারবো? আর তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ হ্যাঁ, বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, এবার তো মেয়েকেও বসতে হবে। আর তখন নতুনকে গিয়ে বলতে থাকে তাহলে বিয়ে মশাই এবার তাহলে অনুমতি দিন ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আর তখন বলে হ্যাঁ নিয়ে যান। এরপর বাবিলের কাছে যায় কোয়েলের বাবা, আর তখন বলে এসো এসো বাবা এসো, এই বলে দেখা যাবে মণ্ডপে নিয়ে গিয়ে বসায়। আর তখন দেখা যাবে বাবিল নতুনের দিকে তাকিয়ে থাকে। নতুন তখন বলে যাও। এরপর দেখা যাবে যে বাবিলের তো অনেক মন খারাপ থাকে, মন খারাপ নিয়েই বাধ্য হয়ে বসতে হয়। আর তখন ঠাকুরমশাইয়ের সামনে গিয়ে বলতে থাকে এবার আমায় কি করতে হবে? আর তখন বলে আমি তোমায় মন্ত্র বলবো, সেটাই তোমাকে পড়তে হবে। কিছু নিয়ম কানুনের কাজ আছে তো সেই সমস্ত করতে হবে, তুমি বসো আমি মন্ত্র পড়ছি। আর তারপরে দেখা যাবে কৃষাণু মিঠি সবাই চলে আসে। আর তখন কোয়েলের বাবা খুশি হয়ে যায় আর বলে এই তো আপনারা চলে এসেছেন, আপনাদের জন্যই তো ওয়েট করছিলাম, আমরা কখন থেকে ওয়েট করছি যে আপনারা কখন আসবেন। আর তখন কোয়েলের মা বলে হ্যাঁ, এক্ষুনি তো মেয়ের বিয়েটাও মানে মণ্ডপে তো শুরু হয়ে যাচ্ছিল। আর তখন বলে যে না না, আমরা ঠিক সময় মতো আসবো, কারণ আমাদের দায়িত্ব কর্তব্য আছে তো। ছোট কাকাই বলতে থাকে তার জন্য তো আমাদের আসতেই হতো, কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন যে এই বিয়েটা আমরা মন থেকে মেনে নিচ্ছি না, আমরা কেউ এই বিয়েটা মানি না। আর তখন কোয়েলের মা বলতে থাকে এখন আর এই সমস্ত কথা না বলি আমরা, কারণ ছেলে মেয়ে দুটোর তো এখন বিয়ে হচ্ছে। আর তখন বলতে থাকে না, এসব কথা তো আমরা বলতে চাইছিলাম না। আচ্ছা, আপনারা তো ছিলেন, আপনাদের মেয়েকে তো বোঝাতে পারতেন। আর তখন দেখা যায় কোয়েলের মা বলে আপনার কি মনে হয় আমরা কি আমাদের মেয়েকে বুঝাইনি? আর তখন বলে সে সে তো কোনো কথাই শুনেনি, সে জেদ ধরে বসেই রইলো যে সে এখানেই বিয়ে করবে। কোয়েলের বাবা তখন বলে আমরা আসলে ছেলেকেই বলুন আর পরিবারকেই বলুন, আমাদের খুবই পছন্দ হয়েছে, তাছাড়া শেষ পর্যন্ত মেয়েটা যে আমাদের পছন্দের মত দিয়েছে সেটাই অনেক। তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। নতুন তখন বলে শেষ পর্যন্ত আপনি কি বলছেন, মানে আগে মত দেয়নি? এরপর দেখা যাবে কোয়েলের মা কথা কাটানোর জন্য বলতে থাকে চুপ করো না, কথা বলতে বারণ করছি, তারপর সব বিষয়ে তোমাকে নাক গলাতে হবে। এরপর কোয়েলের মা কথা কাটানোর জন্য বলে না, মানে ও বলতে চাইছে যে আমরা যেমন ফ্যামিলি পছন্দ করি, যেরকম ছেলে পছন্দ করি সেরকমই আর কি আমাদের মনের মতো হয়েছে, আমার মেয়ে সেরকমই পছন্দ করেছে, এটাই আর কি। আর তখন ছোট কাকাই বলে না, মানে ওনার কথাটা কিন্তু স্পষ্ট হয়নি। কোয়েলের মা বলে আমার হাজবেন্ড না, মানে একদম সাজিয়ে গুজে কথা বলতে পারে না, ওর কথা একদম ধরবেন না, ও যে কি বলতে কি বলে ফেলে সত্যি ঠিক নেই। বুবলাই তখন বলে আচ্ছা তাহলে বলছিলাম কি, সন্ধ্যা তো অনেক হয়ে যাচ্ছে, বিয়েটা কি শুরু করা যায় না? আমাদের তো আবার বাড়িতে ফিরতে হবে, বয়স্ক লোক, মানে ওই বাড়িতেও বয়স্ক লোক আছে, ঠাম্মি আছে, মা আছে, আমাদের আবার ফিরতে হবে, তাই বিয়েটা শুরু করলেই ভালো হয়। তখন কৃষাণু বলে যে পিসিমণি কোথায় গেল, আর বিয়ের জন্য তো রেডি এদিকে, তাহলে মানে এদিকে তো বাবিলও এসে পড়েছে, মেয়ে তো আসছে না। আর তখন বলতে থেকে হ্যাঁ সব যে কোথায় গেল বুঝতে পারছি না। এই রিয়া, তৃপ্তি এদিকে আয় না, যা না যা কোয়েলকে গিয়ে নিয়ে আয়, তোরা আসছিস না কেন? আর তখন বলতে থাকে ঘরে তো গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে ও তো নেই, আর ও নাকি বর দেখতে এসেছিল, সেটাই তো শুনলাম। মা তখন বলে মানে? এরপর বলে হ্যাঁ ছোট ছোট ও বর দেখতে এসেছিল, এরপর তো ও ঘরেই নেই। আর তখন সবাই কথাটা শুনে অবাক হয়ে যায়। এরপর বলতে থাকে ঘরে ফিরেনি মানেটা কি, দেখ ওয়াশরুমে হয়তো বা আছে। আর তখন বলে যা গিয়ে বল যে আমরা আসতে বলছি, আর কতক্ষণই বা সবাই ওয়েট করবে। আর তখন দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, মানে কমলিনীর মা বলে মেয়ে বর দেখতে এসেছিল মানে, মানেটা কি? তখন দেখা যায় রশ্মি বলতে থাকে মা কি যে বলুন না, মানে যুগ তো বদলে গিয়েছে, আজকালকার মেয়েরা কি আমাদের মতো নাকি যে একটানা ঘোমটা দিয়ে বসে থাকবে? মেয়ে তো নিজের পছন্দ নিজেই করেছে, তার জন্যই ছুটে চলে এসেছে নিজের বরকে নিজে দেখতে। তখন কমলিনীর মা বলে তা বৌমা তোমার কাছে তো অনেক কিছু অসুবিধার আছে, আবার অনেক কিছু অসুবিধার নেই বললেই চলে, জানোই তো, কি আর করা যাবে বলো। তখন নতুন বলে কাকিমণি তুমি একটু বসো না। তখন মিঠি বলে যে আমাদেরকে না আবার তাড়াহুড়ো করে বাড়িতে ফিরতে হবে, কারণ আমার দুই বয়স্ক ঠাম্মি বাড়িতে রয়েছে, আমার মা বাড়িতে রয়েছে একা, মা একা দেখাশোনা করছে, তাই বিয়েটা যদি তাড়াতাড়ি একটু
মানে শুরু করা হোক তাহলে না ভালো হয়। আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে, হ্যাঁ আমাদেরও তো বয়স হয়েছে, তাই আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তখন ছোট কাকাইও বলে, আপনাদের তো মেয়েকে নিয়ে আসা উচিত ছিল, এতক্ষণ আনেননি কেন সেটাই তো বুঝতে পারছি না। কোয়েলের মা তখন বলে, এই তো গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আর তখন দেখা যাবে কোয়েলের বাবা বলে, আপনাদের জন্য একটু ব্যবস্থা করেছিলাম, আপনারা যদি একটু গিয়ে বসতেন। তখন ছোট কাকাই বলে, না না আমাদের ওসব দরকার নেই। নতুন তখন বলে যে, আপনি এই সমস্ত নিয়ে একদম ভাববেন না, আপনি আপনাদের মেয়েদেরকে মানে মেয়েকে নিয়ে আসুন। বুবলাই তখন বলে, তাহলে বরঞ্চ ছোটরা যাক, ঠিক আছে। আর তখন বলে, চাটা দেওয়ার যা দেওয়ার এখানেই দিয়ে দিন না না। তখন দেখা যাবে অয়নদীপে বলতে থাকে যে, দেখুন আমরা তো একটা বিয়ের জন্য এখানে এসেছি, তো বিয়েটা যেভাবে তাড়াতাড়ি মিটবে সেভাবেই করুন প্লিজ, সেভাবেই করুন, সবাইকে বাড়ি ফিরতে হবে। তখন কোয়েলের মা বলে, সে তো বটেই, তারপরেও। আর তখন দেখা যাবে বর্ষা বলে, এত ব্যস্ত হতে হবে না, আমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা নিজেরাই নিয়ে নিতে পারবো। আর তখন দেখা যাবে কোয়েলের মা বলে, আপনারা যদি মেয়েটার উপর এরকম রাগ করেন তাহলে তো আমাদের খুব চিন্তা হবে, মেয়েটা বিয়ের পর মানে কিভাবে থাকবে না থাকবে। নতুন তখন বলে, ওই সমস্ত একবারে মানে একেবারেই চিন্তা করবে না, আপনার মেয়ে কেন খারাপ থাকবে। আর তখন বলতে থাকে যে, আপনার মেয়ে একদম খারাপ থাকবে না, ভালোই থাকবে। আর তখন দেখা যাবে এদিকে এদিকে তো কমলিনীর বাবা বলে, সে তো যাকে পছন্দ করে তাকে তো বশ করেই নিয়েছে, অন্যদের কথায় কি যায় আসবে, তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না। কোয়েলের মা বলে, এখন আর এই সমস্ত বলে তো লাভ নেই, প্লিজ এই সমস্ত আর বলবেন না। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ কথাটা আপনি একদম ঠিক বলেছেন, সত্যি এখন আর এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আর তখন রশ্মি বলে, না না আপনি ওভাবে নেবেন না, আসলে এটা তো বিয়ে বলে কথায় আছে না যে 10 কথা ছাড়া বিয়ে হয় না, আপনি চিন্তা করছেন কেন। আপনার এত লেখাপড়া জানা, এত চঞ্চল একটা মেয়ে, দেখবেন ও সবার বাড়ির সবার মন জয় করবে, আর আমিও তো আছি ওর সঙ্গে। আর তখন বলে, ওর সঙ্গে মানে হয়তো বা আমার সঙ্গে আলাপ হয়নি, আমি কিন্তু ওর একমাত্র মামি, আর এই যে ওর বড় বৌদি বর্ষা। আর তখন বলে যে, এটা হচ্ছে বড় ভাই, মানে বুবলাইকে দেখিয়ে দেয়। আর তারপর এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর তখন দেখা যাবে কোয়েলের মা বলে, হ্যাঁ হ্যাঁ ওদের সাথে তো আলাপ হয়েছে। আর তখন মিঠিকে দেখিয়ে দেয় আর বলে, জানেন তো মামার বাড়িতে কিন্তু এই 3 ছেলে মেয়ে একদম নয়নের মণি, আর এই যে এটি হচ্ছে মিঠি। আর তখন বলে, মিঠি মা প্রণাম করো। তখন বলে, ও বাবিলের একদম ছোট বোন, মিঠি প্রণাম করো। বারবার করে বলার পরও মিঠি তো প্রণাম করে না। আর তখন বলে, কি হলো মিঠি, প্রণাম করো। মিঠি তখন বলে যে, মামি আমি তো নার্সারির বাচ্চা নই যে তুমি প্রণাম করতে বলবে আর আমি প্রণাম করব। আমি প্রণাম করি নিজের চয়েসে, নিজের মন থেকে, যাকে মনে হয় যে প্রণাম করার যোগ্য আমি তাকেই প্রণাম করি, সবাইকে প্রণাম করি না, তাই সবাইকে প্রণাম করতে পারবো না। রশ্মি তখন বলে, মিঠি সত্যি তোর মুখটা না সত্যি বেশি কথা বলে, কপাল গুনে একটা ভাগ্য ছেলে পেয়েছিস, তার জন্যই এরকমটা করছিস তাই তো। আর তখন দেখা যায় কৃষাণও বলে, হুম মামি, ভালো ছেলের মন্দ ছেলের না এখানে কিচ্ছু নেই, প্রণামটা সত্যিই মনের ব্যাপার। ও যদি কাউকে মন থেকে শ্রদ্ধা করে, মানে সব সময় তাকে প্রণাম করার কোনো দরকার নেই, এইটা করতে না শ্রদ্ধাটা দরকার। আর তাছাড়া এখানে তো ওর কিছু হচ্ছে না, তাই না, বিয়েটা তার ওর হচ্ছে না, বিয়েটা ওর দাদাভাইয়ের হচ্ছে, তাই ওর প্রণাম করার কোনো দরকার নেই। তখন রশ্মি বলে, এটা তুমি কি বোঝালে বাবা, আমাদের মেয়েদেরকে তো মানে বাড়ির মেয়েকে যদি কেউ খারাপ বলে তাহলে তো আমার খারাপ লাগে, তাই না। তখন কৃষাণও বলে, আপনি এই সমস্ত নিয়ে কেন কেন মাথা ঘামাচ্ছেন, ওটা ওকেই বুঝে নিতে নিন, ও মানে ওর যা ভালো লাগে ও তাই করুক না, আপনি এসব নিয়ে কেন মাথা ঘামাবেন, আপনি এসব বুঝবেন না, আমরা এবার বিয়েটা দেখবো, আসুন বসবেন। আর তারপর দেখা যাবে বিয়ে তো মন্ত্র এদিকে শুরু হয়ে যায়, কিন্তু কনেকে তো আনা হচ্ছে না। তখন ঠাকুরমশাই বলছে, কনেকে নিয়ে আসুন, এরপর তো দেরি হয়ে যাবে, মেয়েকে ডাকুন, মেয়ে কোথায়। আর তখনই দেখা যাবে এদিকে কোয়েলকে খোঁজে, কোয়েল তো ঘরে নেই। আর এদিকে তখনই দেখা যায় মিঠিলের কাছে পিসিমণি চলে এসেছে, তুই এখানে বসে আছিস। আর তখন বলে, এই তো যাব। আর তখন বলে, তুই এখানে এসেছিস কেন বলতো। আর তারপর বলতে থাকে যে, যা বলবে তোকে কি তাই করতে হবে। আর তখন মিঠিল বলে, কোথায় কে কি বলছে আমি তাই করছি, আমি কি ছোট খুকি, আমি তো আমার নিজের ইচ্ছেতেই করছি। আর তখন পিসিমণি বলে, এসেছিস কেন এখানে, তুই কি দরকার ছিল তোর আসার বল। আর বলে যে, কারো যন্ত্রণার ইনভাইট করার দরকারটা কি সেটাই তো বুঝতে পারছি না। মিটেল তখন বলে, কিসের যন্ত্রণা, কোনো যন্ত্রণা নেই আমার, যা করছি আমি ইচ্ছেতেই করছি। আর তখন পিসিমণি বলে, যাক
মেয়েটা কোথায়? আর তখন মিঠিল বলে, কোয়েল এতক্ষণ তো এখানেই ছিল, এই ঘরেই ছিল, বর দেখতে গিয়েছে। আর তখন বলে যে তারপর আর এই ঘরে আসেনি। বন্ধুরা এদিকে খুঁজে গেল, আছে বোধহয় এদিক ওদিক। আর তখন পিসিমণি বলে, বিয়েটা তো শুরু হয়ে যাচ্ছে। তখন মিঠিল বলে, হ্যাঁ। আর তখন পিসিমণি বলে যে তুই কি এখানেই থাকবি? এরপর বলে যে না, আমি এখানে কেন থাকতে যাব, আমি মণ্ডপে যাব, বিয়ের আসরে যাব আমি। কারণ কোয়েল আমাকে বারবার করে বলেছে যে আমি যেন বিয়ের আসরে যাই, সব চাওয়াগুলোই আমি পূরণ করতে চাই। আর তখন বলে এই চাওয়াগুলো পূরণ করার যেহেতু আমার হাতে আছে, তখন আমার তো কোনো অসুবিধা নেই। আর তখন পিসিমণি বলে, মেয়েটা কি ডেঞ্জারাস, মানে তোকে সমস্ত অপমান যন্ত্রণা দেবেই। আর তখন বলে যন্ত্রণা নিজে না পেলে কে তোমাকে যন্ত্র দেওয়াবে বলো তো, যন্ত্রণা দেওয়াবে? আর তখন বলে, সত্যি মিঠিল, আমি না তোকে বুঝতে পারি না রে। আর তখন বলে, তুমিও আমাকে বুঝতে পারো না বলছো পিসিমণি? তখন পিসিমণি বলে, বুঝবো কি করে, তুই এখানে কেন আসতে গেলি বলতো, কেন সাজাতে গেলি ওকে? আমি বুঝতে পারি না মিঠি, সত্যি আমি তোকে বুঝতে পারি না। বলে, শুধু কি আমি ওকে সাজিয়েছি, ও তো আমাকে সাজিয়েছে। দেখো না, দেখো এই যে এই শাড়িটা ও আমাকে দিয়েছে, ঠিক আছে? আর তখন বলে, ও দিল আর তুই নিয়ে নিলি? এরপর বলে, হ্যাঁ। আর তখন বলছে যে কি করব বলো, আমাকে তো পরতেই হতো। আমি চাই যে শাড়িটা যখন দিয়েছে ওর ইচ্ছেটা তাহলে পূরণ হোক, আজকের দিনটাতে এই শাড়িটা পরতে বলেছে। তখন পিসিমণি বলে, কেন কেন, এসব পরে কি হবে? হ্যাঁ, এ সমস্ত যন্ত্রণার শাড়ি। আর তখন বলে, কি আর হবে, ওর শান্তির জন্যই কিন্তু আমি পরেছি। এটা নাকি এটাই ওর উপহার, আমাকে সেজে গুজে বিয়ের আসরে গিয়ে দাঁড়াতে হবে, বিয়ের সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর তখন আমিও রাজি হই যে ঠিক আছে, ওর পছন্দের সেই উপহারটাই আমি দেবো। পিসিমণি বলে, তাহলে আর কি, চল বিয়ের আসরে গিয়ে দাঁড়িয়ে আর কি করবি তুই? তখন বলে, বিয়ে তো এক্ষুনি শুরু হবে, চল। আর তারপর বলে, মিঠিল, বাবিলটাকে দেখে কিন্তু খুব খারাপ লাগছে, বাবিলের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তখন মিঠিল বলে, থাক না এই প্রসঙ্গ। আর তখন বলে, এতক্ষণ কোয়েলকে নিয়ে কথা হচ্ছিল, কই তখন তো কোনো কথা হয়নি, তখন তো বলিসনি। আর তখন বলে, কোয়েলের সাথে আমার কি আছে বলতো, ওর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আর তখন বলে, দুদিনের পরিচয় ওর সাথে আমার। পিসিমণি বলে যে ছেলেটা মারাত্মক যন্ত্রণা আছে, তুইও একদিন বুঝতে পারবি। তখন মিঠিল বলে যে ঠিক হয়ে যাবে পিসিমণি, সবকিছু ঠিক হয়ে যাবে, আজকে বিয়েটা হয়ে গেলেই দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। একটু সময় বলতে এমন নয় যে অনেক দিন সময় লাগবে। আর তখন বলে, দেখবে বিয়ের পর থেকেই দেখবে যে বাবিলের সবকিছু আবার ঠিক হয়ে যাবে। পিসিমণি বলে যে সবকিছু যে পুরোটাই ঠিক বলছিস তুই, তা তো নাও হতে পারে। তখন বলে, আমি পুরোটাই ঠিক বলছি পিসিমণি। আর তখন বলে, আমার কাছে সেই প্রমাণটাও আছে। তো একটু আগেই তো বাবিল কোয়েলকে ফোন করেছিল, এখানে ঢোকার আগেই তো ফোন করেছিল। কোয়েল তো বলল ও ওর বরকে ফোন করেছে। তখন পিসিমণি বলে, তাই নাকি? আর তখন মিছিল বলে, হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, তাকে বিয়ে করছে, সে ফোন করবে, তার সাথে ফোনে যোগাযোগ করবে, আর ফোনে না যোগাযোগ হওয়াটাই তো অস্বাভাবিক হবে, তাই না? তখন পিসিমণি বলে, আমি কিছুই বুঝতে পারি না, আমার কি মনে হয় জানিস তো, যে আমি নিজেই না অনেকটাই বোকা, আজকালকার ছেলে মেয়েরা কি ভাবে আমি সত্যি সত্যি বুঝে উঠতে পারি না। তখনই সেখানে ডাবলু চলে আসে, ডাবলু এসে বলে যে মা, মা, এই তো মা, তুমি এখানে? আর তখন বলে, কি হলো? এরপর বলে, সেই কখন থেকে খুঁজছি তোমাকে, তুমি জানো? আর তখন বলে যে তুমি বিয়েতে যাবে না মিছিল দি? এরপর বলে যে হ্যাঁ যাবো তো, তোমরা কেন খুঁজতে এসেছো? তখন বলে, ওইদিকে তো বউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথাও। তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায়। তখন মিছিল বলে, পাওয়া যাচ্ছে না, ও যাবে কোথায়? নিজের বাড়ি, নিজের বিয়ে, সবকিছু ফেলে ও কোথায় যাবে? দেখো না, আছে হয়তো বা আশেপাশে, হয়তো কোথাও মেকআপের ফাইনাল টাচ করার জন্য গিয়েছে। এরপর দেখা যাবে সুলক্ষণা বলে, সব জায়গাতেই তো খোঁজা হলো, এমন তো বড় বাড়ি নয় এদের, তারপরেও ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মিছিল বলে, ওয়াশরুমও তো থাকতে পারে। এরপর সুলক্ষণা বলে, ওয়াশরুমও খোঁজা হয়েছে, সেখানেও নেই, তার জন্যই তো আমরা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আমি ভাবলাম আবার গল্প টল্প করতে বসে গেছি না। আর তখন পিসিমণি বলে, আচ্ছা কি ভাবো বলো তো তোমরা আমায়, আমি অন্যের বাড়িতে এসে গল্প জুড়ে দিব? তখন ডাবলু বলে, মা, না মা, আমি ভাবছিলাম মিছিল দিয়ে বোধহয় তার সঙ্গেই আছে, সেই জন্যই তো। তখন মিছিল বলে, ছিলাম, কিন্তু একটু আগে ও এই ঘর থেকে চলে গিয়েছে। আর তখন বলছে যে বর দেখতে যাবে বলে বেরিয়েছে।
তখন সুলক্ষণা বলে হাউ ফানি, ও নিজের বর নিজেই দেখতে গিয়েছে। তখন বলে হ্যাঁ, নিজের বর তো নিজেই দেখবে, নিজের বরকে তো নিজেই দেখা ভালো, তাই না? সেটাই তো ঠিক। আর তখন ডাবলু বলে তুমি এখানে একা একা কি করবে মিছিল দি, চলো না আমাদের সঙ্গে চলো, এসো তো এসো। আর তখন বলে একা থাকবো না তো, একা থাকবো না, আমিও তো বিয়ের আসরে যাব, সমস্যা নেই, চলো পিসুমণি আমরা বিয়ের আসরে যাই। তখন বলে হ্যাঁ চল, চল গিয়ে দেখি ওই মেয়েটা কি আবার নতুন করে নাটক করলো। ওইদিকে ছেলে রেডি হয়ে বসে আছে, আর ছেলের নাকি মানে মেয়ের নাকি এখনো কমপ্লিট হয়নি। দেখে তো মনে হচ্ছে যে শাড়ি টাড়ি পরতে পারে না, খুলে গিয়েছে হয়তোবা। আর তখন মিঠিল বলে যে দেখছি তোমার তো পিসিমণি অনেক রাগ ওর ওপর। তখন বলে দেখ আমি সোজা কথা না, সোজা কথাই ভাবেই বুঝি, আমি এত ব্যাখ্যা করে বুঝতে পারি না। আর ওর রাগ। আর তখন দেখা যাবে মিঠিল বলে যে কেন রাগ হবে পিসিমণি, যা হবার তা তো হয়ে গিয়েছে, এখন যদি তোমরা ওকে মেনে না নাও তাহলে ও তো তোমাদের পরে যত্ন আতি করবে, তার জন্য ওকে মেনে নিতে হবে। পিসিমণি বলে না রে না, আমার কোনো যত্ন আতির দরকার নেই, বাপের বাড়িতে বৌদি বাড়ি যতদিন আছে আমি ততদিন যাব। হ্যাঁ, মায়ের প্রতি তো আমার কর্তব্য রয়েছে, আমি সেই কর্তব্য পালন করব, কিন্তু এছাড়া আমার বাপের বাড়িতে থাকার জন্য আর কোনো আকর্ষণই নেই। আর তখন ডাবলু বলে বলছো, তখন বলে হ্যাঁ বলছি, এতকাল ছিল, এতকাল আমি এটাকে নিয়ে টানা হেঁচড়া করেছি, আমি নিজেই তো বলেছি যে আমি সপ্তাহে 3 দিন ওই বাড়িতে গিয়ে থাকবো, কিন্তু না, এখন আমার সম্ভব নয়। নতুন মেয়ে আমাদের সম্পর্কর মধ্যে ঘুরে বেড়াবে, সেটা আমি সহ্য করতে পারবো না। থাক না বৌদিভাই, থাক বৌদিভাই বড়, তার বড় সংসারটা নিয়ে থাকুক। আর তখন মিঠিল বলে আচ্ছা ঠিক আছে, এবার চলো, এত রাগ করতে নেই, তোমারই তো বাপের বাড়ি ওটা, বলো। আর বাপের বাড়ি সবসময় নিজেরই হয়, বুঝতে পেরেছো? সবাইকে আপন করে নেওয়াটাও কিন্তু তোমার কর্তব্য। আর তখন দেখা যাবে এদিকে পুচি বলে এই তুই আমাকে একদম জ্ঞান দিবি না মিঠিল, একদম জ্ঞান দিবি না। তখন মিঠিল হেসে দেয় আর বলে আচ্ছা ঠিক আছে, দেব না, চলো এবার। তখন সুলক্ষণা বলে তোমাকে কিন্তু আজকে দারুণ লাগছে মিঠিল দি, সত্যি তোমাকে খুব দারুণ লাগছে, কার বিয়ে সেটা কিন্তু সত্যি আজ বোঝা যাচ্ছে না। তখন ডাবলু বলে এই সুলক্ষণা কি হচ্ছেটা কি, হ্যাঁ ঠিক করে কথাবার্তা বলতে পারো না নাকি? আর তখন বলে কি এমন ভুল বললাম বলো, এর কনের মতোই তো লাগছে পুরো। তখন মিঠিল বলে তুমি কি জেনে শুনে আমার সাথে তামাশা করছো? আর তখন বলে না মানে আসলে এরকমই তো, তাই তো, তাই যখন তখনই কথা বলা যায়, আসলে একটু মেয়েটা মানে সরল সোজা তো, তার জন্যই যখন তখন কি যে বলে ফেলে সে নিজেও বুঝে উঠতে পারে না। সুলক্ষণা ক্ষমা চায় মিঠিলের কাছে। মিঠিল তখন বলে আচ্ছা ঠিক আছে চলো, এই বলে সেখান থেকে সবাই বিয়ের মণ্ডপে চলে যায়। এরপর এদিকে দেখা যাবে কোয়েলের বান্ধবীরা খোঁজে, এরপর বলছে যে ও তো বাড়িতে নেই কাকিমা। তখন তো কোয়েলের মা অবাক হয়ে যায় আর বলে ও বাড়িতে নেই মানে, ও তো বাড়িতেই ছিল। তখন বলে সমস্ত জায়গায় আমরা ওয়াশরুম পর্যন্ত খুঁজেছি, ও কোথাও নেই। তখন দেখা যাবে এদিকে কমলিনীর মা বলে এটা আপনার আবার মেয়ের কি নাটক? তখন বলে না না, এরকম করতে যাবেন না, নাটক করতে যাবে কেন বালাই ষাট। আর তখন বলে চল তো আমরা গিয়ে দেখি। এই বলে দেখা যাবে কোয়েলের মা আবার কোয়েলের বান্ধবীদেরকে নিয়ে চলে যায় দেখার জন্য, কিন্তু কোথাও খুঁজে পায় না। অন্যদিকে মিছিল পিসিমণি সবাই চলে আসে। মিছিল এসে তখন বলতে থাকে কি হয়েছে, আর তখন বলে আসলে কোয়েল কোথাও নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। রশ্মি তখন বলে আহারে, কত লাঞ্ছনা, কত আহ, অপমান, মেয়েটা না এই সমস্ত শুনেই। আর তখন পিসিমণি রেগে যায়। পিসিমণি রেগে গিয়ে তখন বলতে থাকে যে বৌদি তুমি এই সমস্ত কথা না এখানে বলো না। আর কে ওকে যন্ত্রণা দিয়েছে বলো তো, কে ওকে যন্ত্রণা দিয়েছে? ভালো লাগছে না কিন্তু এই কথাগুলো শুনতে, প্লিজ তুমি চুপ করো। তুমি তখন বলে বাবা তোমার কেন গায়ে লাগছে করছি, আমি তো কথাটা তোমাকে বলিনি, তাই না? আর তখন দেখা যাবে পিসিমণি বলে না আমাকে না বলো, কিন্তু এখানে যদি তুমি এরকম ভুলভাল কথা বলো তাহলে আমি কিন্তু সেটা মানে ধরে রাখতে পারবো না, আমি কিন্তু তোমাকে কথা শোনাবো। আর তখন নতুন বলে রশ্মি বৌদি প্লিজ, এখন এই সমস্ত কথা শুনতে কারোরই ভালো লাগছে না, তুমি একটু চুপ করো প্লিজ। আর তখনই সেখানে বাবিল চলে আসে। বাবিল এসে বলতে থাকে কি হয়েছে এখানে? আর তখনই দেখতে পায় মিঠিলকে সেজে গুজে বধূ বেশে, দেখে অবাক হয়ে যায়। আর তখন মিঠিলের দিকে তাকায়। মিঠিল তখন খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে লাগে। রশ্মি তখন বলে এই দাঁড়া, এখানে চুপ করে থাকবি তুই, এখান থেকে এক পাও নড়বি না। তখন মিঠি বলে তোর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখন বলে পাওয়া যাচ্ছে না মানে, কোথায় আছে, পাওয়া যায়নি, পেয়ে যাবে, এক্ষুনি চলে আসবে। বুবলাই তখন বলে ব্যাপারটা না বুঝতে পারছি না, আচ্ছা এতক্ষণ লাগছেই বা কেন? ওর মায়ের কথা ঠিক না তো, যদি অজ্ঞান টজ্ঞান হয়ে যায়? আর তখন দেখা যাবে মিছিল বলতে থাকে কিন্তু ও তো দিব্যি ভালোই ছিল,
ও তো মানে আমাকে বলল, আর আমি তো নিজেই ওকে সাজালাম। ও আমাকে বলল বর দেখতে যায়। ওর বরকে দেখতেই ছুটে ছুটে চলে এলো। আর তখন আরো বলতে থাকে যে ওর বর তো ওকে ফোনও করেছে। এই কথাটা শুনে বাবিল একটু চমকে যায় আর বলে, এর মধ্যে কি এমন শরীর খারাপ হবে আন্টি? আর তখন দেখা যাবে বুবলাই, মানে বাবিল, বাবিল বলতে থেকে আমি কাউকে ফোন করিনি। আর তখন মিঠিল বলে, আশ্চর্য বাবিল, নিজের বউকে ফোন করে আবার সেটা গোপন করার কি আছে? তুমি তো তোমার বউকে ফোন করেছিলে এখানে ঢোকার আগে। যে ফোন করতে পারে সে নিজের বউকে একটা মানে ফোনও করতে পারে, তাই না? যে ভুল করতে পারে সে সবকিছুই করতে পারে। তখন বাবিল বলে, আমি বললাম তো আমি ফোনটা করিনি। আর তখন দেখা যায় কুচি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার, বাদ দে। আচ্ছা তুই ফোন করিসনি, ঠিক আছে। বাবিল তখন বলে, ছাড়ো, আমার কথা তো এখন আর আজকাল কেউ বিশ্বাসই করে না। আমি কথা বলেও লাভ নেই। ছোট্ট তখন বলতে থাকে যে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তুই ভুল করিসনি, এত কথা কি আছে? ও তো বলছে মেয়েটা যখন সাজগোজ করেছিল তখন তো ঠিকই ছিল, কিন্তু এখন আবার কি হলো যে শরীর খারাপ হয়ে যাবে, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাই তো বুঝতে পারছি না। তখন বাবিল বলে, এতটুকু বলার সঙ্গে যে এটাই বললো যে আমি নাকি ওকে ফোন করেছি এখানে ঢোকার আগে, আমি কিন্তু কোনো রকম ফোন করিনি। এরপরে দেখা যাবে সেখানে দৌড়ে চলে আসে কোয়েলের বান্ধবীরা। আর তখন মিঠিলকে চিৎকার করে ডাকতে থাকে আর বলে, মিঠিল, কোয়েলকে না কোথাও খুঁজে পেলাম না, কিন্তু কোয়েলের টেবিলে না এই একটা চিঠি পেয়েছি, তোমার নামে চিঠি। আর তখন এই কথা শুনে সবাই তো চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখনই দেখা যাবে কোয়েলের মা বলে, দেখেছেন মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা সবাই মিলে এতটা এতটা খারাপ কথা বলেছেন আমার মেয়েটাকে, মেয়েটার যে কি হলো। আর নতুন তখন বলে, আমরা গুঞ্জনও দিয়েছি, ঠিক আছে, আমাদের জন্য আপনাদের মানে আপনার মেয়েকে তো কোথাও চলে যেতে হয়নি। আপনারা ভালো করে একটু দেখুন না যে আপনার মেয়ে কোথায় আছে। এত বিয়ে টিয়ে এত কিছু তো করলো, আপনার মেয়েই করলো। এখন বিয়ের আসরে যদি সে না থাকে তাহলে সেটা তো আর হতে পারে না। আর তারপর দেখা যায় কমলিনী কাকু বলতে থাকে, আরে বাবা ভালো করে খুঁজুন, পেয়ে যাবেন। আর তখন বলে, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। আর তখন এই কথাটা শুনে চমকে যায় সবাই। এরপর মিঠিল বলতে থেকে, আমাকেই বা কি চিঠি লিখলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। বুবলাই তখন বলে, এই মিঠিল, চিঠিতে কি লেখা আছে তুই একটু পড়তো। আর তখন বর্ষা বলে, আমার মনে হয় কোনো ইনফরমেশন দিয়ে গেছে তোমাকে একটা। আর তখন মিঠিল তো অবাক হয়ে যায়। মিঠিল তখন বলে, আমার নামে? আর তখন বলে, হ্যাঁ তোমার নামে, তোমার নামই তো সেখানে লেখা আছে, মেয়েটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চিঠিটা একটু তাড়াতাড়ি পড়ো। তখন পিসিমণি বলে, আচ্ছা ঠিক আছে, তুই একটু চিঠিটা খুলতো। আর তখন মিঠিল বলে, তোমরা খোলো পিসিমণি, আমার না খুব নার্ভাস লাগছে। তখন বলে, নার্ভাস লাগার কি আছে, তোকে একজন চিঠি দিয়েছে, তুই এর কি জানিস, দে তো আমি খুলছি। আর তখন ডাবলু বলতে থেকে, মা তুমি কেন খুলছো, মিঠিল দিকে লিখেছে তো, তাই মিঠিল দিয়ে খুঁজুক না। আর তখন দেখা যাবে অয়নদীপ বলে, বাবা নাটকটা তো জমে উঠেছে দেখছি, যেই বিয়েটা নিয়ে এত মাতামাতি আর এটা নিয়ে এখন এত তর্ক, সেখানে কি না অনেকেই পাওয়া যাচ্ছে না। সত্যি এটা আম, ভাবারই বিষয়, হাওয়া হয়ে গেল নাকি সত্যি। আর তখন দেখা যাবে সুলক্ষণা বলতে থাকে, মিছিল দি চিঠিটা পড়ো না। আর তখন কোয়েলের মা বলে, তোমাকে চিঠি লিখেছে? কই আমাদেরকে তো লিখলো না, পড়ো পড়ো না, দেখো না কি লিখেছে। বাড়িতে তো কোথাও নেই, মেয়েটা কোথাও নেই, এই বলে কাঁদতে থাকে। আর বলে, আমাদের মেয়েটার কোনো চিহ্ন ভিন্ন নেই। আর তখনই দেখা যাবে কোয়েলের বাবা সান্ত্বনা করতে থাকে যে, তুমি আবার কান্নাকাটি শুরু করেছে কেন? তোমার শরীরটা তো এমনিতেই ভালো নেই, তাই না? ওই তো চিঠিটা পড়বে। আর তখনই দেখা যাবে চিঠিটা পড়ার জন্য হাতে নিয়ে নেয় চিঠি মিঠিল। আর তখন চিঠি পড়ার জন্য চিঠিটা খুলে নেয়। এরপর দেখা যাবে সবার সামনে চিঠিটা পড়ে শোনায় মিঠিল। আর সেখানে লেখা ছিল যে, কোয়েল বলেছিল যে নিশ্চয়ই এতক্ষণে আমাকে সবাই, বাড়ির সবাই খুঁজছে, আমি সেটা জানি। তবে আমার ঘর টেবিলের উপর তো রেখেছি যাতে করে তোমার চোখের সামনে পড়ে। ভাগ্যিস আগে এই চিঠিটা পাওয়া যায়নি, তাহলে তো সমস্যা হতো। তাহলে শোনো, কাজের কথা বলি। বহুদিন একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার ছিল, আর সেই ছেলেটাকে আমি পছন্দ করি, কিন্তু সেই ছেলেটার জাত আর আমার জাত হচ্ছে ভিন্ন। কিন্তু আমার মা বাবা কিছুতেই মেনে নিতে চায় না সেই ছেলেটার সাথে, কিন্তু আমি সেই ছেলেটাকে খুব ভালোবাসি। আর সেই ছেলেটাও আমাকে ভালোবাসে। আমার মা বাবা সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল সেই ছেলেটার সাথে, কিন্তু ছেলেটা রাজ্য থেকে চলে গিয়েছিল, অন্য একটা জায়গায় থাকতো। আর বলতে থাকি, তবে কিছুদিন ধরেই ওর আবার মানে ওর সাথে আমার যোগাযোগ হয়। ও আমাকে জানিয়েছে যে ও আমাকে বিয়ে করতে চায়, বিয়ে না করে থাকতে পারবে না। আর আমিও ঠিক তাই তাই ভেবেছি।
আমি ওকে বিয়ে না করে থাকতে পারবো না। তখন সবটা সবাই শুনে অবাক হয়ে যায়। এরপর আরো বলতে থাকে যে একে বিয়ে না করে থাকাটা আমার পক্ষেও একদমই সম্ভব নয়। আমরা দুজনেই আমরা দুজনেই এক মন এক প্রাণ, কিন্তু বাবা মা তো কিছুতেই মানবে না আর বিয়েটাও দেবে না। এর মধ্যেই বাবিলের সাথে আমার আলাপ হয়। আর বাবিল খুবই ভালো ছেলে। বাবিলের মধ্যে কোনো খারাপ দোষ নেই। চেয়েছিলাম বাবিলের সাথে বিয়ের সমস্ত কিছু পাকা হোক, আমি ওই দিনই বাড়ি থেকে পালাবো। কিন্তু বাবিলের যে তোমার প্রতি এতটা ভালোবাসা সেটা আমি তখন এতটা বুঝতে পারিনি, এতটা জানতাম না। আমি যদি অন্য কোনো ছেলেকে এভাবে বিয়ে করতে বাধ্য হতাম তাহলে হয়তোবা আমার আমার প্রতি এতটা ওর মানে থাকতো না। কিন্তু আমি অনেকটাই চেষ্টা করেছি যে আমার প্রতি ওকে আনার, কিন্তু ও কিছুতেই আসেনি। ও তোমাকে অনেক ভালোবাসে। তুমি খুব লাকি যেরকম একটা ছেলেকে পেয়েছো, তোমার জীবনে পেয়েছো। বাবিল কিন্তু সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। বাবিলকে আমি বিরক্ত করেছি ঠিকই, বারবার করে বলেছি যে তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো, কিন্তু বাবিলের সঙ্গে না আমার কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি। আর তখন এই কথা শুনে সবাই তো আরো চমকে যায়। বাবিলের দিকে মিটিল তখন তাকিয়ে থাকে। এদিকে বর্ষা বুবলাই সবাই অবাক হয়ে যায়। আর তখন সেখানে মেয়েটা আরো লিখেছে যে শারীরিক সম্পর্কটা আমার ওই ছেলেটার সাথে হয়েছে যাকে আমি ভালোবাসি, ওরই বাচ্চা আমি কেয়ারি করছি। আর তখন দেখা যাবে কৃষাণু বলতে থাকে হোয়াট। আর তারপর দেখা যায় মিঠিল বলে এ কথা জানলে তো আমার বাবা মা হয়তো বা অনর্থ করে দিত। এই অবস্থায় আমি অন্য কোনো পথ না দেখে আমি এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছি। এর জন্যই একটা প্ল্যান করেছি বিয়ে করার, যাতে করে আমি সেই দিনই পালিয়ে যেতে পারি। মিঠিলেরও বিয়েটা হয়ে যায়। দেখো মিঠিল, আমি কিন্তু তোমার জন্য মস্ত বড় একটা উপহার দিয়ে গেলাম, ঠিক আছে? এই বিয়ে বাড়ি, পুরো বিয়ে বাড়িটা কিন্তু এখন তোমার। তখন সবটা শুনে তো মিঠিলও অবাক হয়ে যায়। আর তখন বলে বাবিল তোমাকে বিয়ে করুক, তুমি কিন্তু আবার রাগ ঝাল করে না করো না, ঠিক আছে? তুমি কিন্তু বিয়েতে রাজি হয়ে। আর তখন বলে সত্যি বাবিলের কোনো দোষ নেই, বাবিল ছেলেটা খুবই ভালো। সুযোগ পেলে কত ছেলেই আমাকে উৎপাত করতো জানো, ও কিন্তু আমাকে করেনি। আমি ইচ্ছে করে ওকে বিরক্ত করেছি। মাঝে মধ্যে ড্রিঙ্ক করে তো, মানে ওই প্রোগ্রাম যখন হয় আর ওতেই ভুলিয়ে গিয়েছে সবকিছু। আমি যা বলেছি সবকিছু মিথ্যে বলেছি, সবকিছু মিথ্যে বলতে বাধ্য হয়েছি। আর আমিও কতটা মজা করে কথা বলতে পারি বলো তো। তোমার শ্বশুরবাড়ির সবার কাছেই আমি ক্ষমা চাইছি। ওদের বড্ড আমি হ্যারাসমেন্ট করেছি। ওরা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে, কারণ ওনারা জানে যে ওনাদের ঘাট থেকে পেতনি নেমে গিয়েছে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে মিঠি সবাই খুশি হয়ে যায়। তখন বলে শোনো, শেষ পর্যন্ত একদিন বরের সঙ্গে বাচ্চা নিয়ে তোমাদের বাড়িতে দেখা করতে আসবো, ঠিক আছে? ততদিন যদি বাবা মা কেস টেস করে না ফাঁসায় ছেলেটাকে, তবে অবশেষে এটা পারবে না, কারণ আমরা দুজনেই তো অ্যাডাল্ট, তাই বাবা মা এটা পারবে না। আচ্ছা মিঠিল, তাহলে তো তুমি কিন্তু আমার বাবা মাকে একটু দেখো, কারণ এত বড় একটা বিয়ের অনুষ্ঠান তোমাকে আমি দিয়ে গেলাম উপহার হিসেবে, ঠিক আছে? তার বিনিময়ে তুমি এতটুকু করো, আমার বাবা মাকে তুমি খেয়াল রেখো। বেচারি ওদের তো আমার মানে আমি ছাড়া কেউই ছিল না, এখন তো আমিও চলে আসলাম, তাই তুমি একটু ওদেরকে দেখো, ঠিক আছে? তখন দেখা যাবে বলতে থাকে যে দেখো, ওরা যদি ছেলেটাকে মেনে নিত তাহলে হয়তো বা এটা হতো না, আমিও ওদের কাছে থাকতে পারতাম। ধর্ম কখনো ভালোবাসা থেকে বড় হয় বলো? হয় না। যাকে যাক, আমি এখন বরঞ্চ রাখি, ঠিক আছে? মাথার মধ্যে না প্ল্যান গিজগিজ করছে জানো তো, এত টেনশন হচ্ছে না কি করব। আমি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। মা আবার না আমার বিয়েতে পুলিশ পোস্টিং করেছে, সিভিল ড্রেসে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমার পালানোটা কতটা যে রিস্কি আমি তোমাকে সেটা কি বলবো, কারণ মা তো জানে যে তার মেয়ে এরকমই একটা ঘটনা ঘটাবে। বলছে লোকজন আসবে, অনেক সেলিব্রিটিরাও আসবে, তাদেরকে আমাদের অত সেলিব্রিটি কেউ নেই, কিন্তু আর যারা আছে তাদের মানে কেউ কিছু মনে করবে না। আর পুলিশ তাদের জন্য কোনো দরকারই ছিল না। আমার মায়ের ব্যাপারটা তো বুঝতেই পারছো, কিসের জন্য পুলিশ এরকম করলো, পোস্টিং করলো। আর তখন বলে কি আর বলবো, সবকিছুতেই আমার মায়ের একটু বাড়াবাড়ি। এখন এই পুলিশ পোস্টিং অবস্থায় তুমি বিয়েটা করলেই হলো। আর দেখো বাবিল যেন পালাতে না পারে, হ্যাঁ? আর যদি পালিয়েও যায় সব মানে পুলিশদেরকে বলে দিবি, ঠিক ধরে নিয়ে আসবে। আচ্ছা মজা করলাম, আমার খুব তাড়া, হ্যাঁ আমি এবার রাখছি। ইতি তোমার চোখের বালি কোয়েল। এদিকে সবটা শুনে তো কান্নায় ভেঙে পড়ে কোয়েলের মা। আর তখন দেখা যাবে কোয়েলের বাবা বলে মেনে নিলেই হতো, শুধু শুধু মেয়েটাকে হারালে, এখন কেঁদে আর কি হবে?
তখন বাবিল সেখান থেকে চলে যেতে লাগে। বুবলাই তখন বলে যে বাবিল কোথায় যাচ্ছিস তুই? বর্ষা তখন বলে বাবিল বিয়ের আসরটা তো এভাবে ভাঙা যাবে না, বলো। আর তখন দেখা যাবে পিসিমণি বলে কি রে বাবিল? আর তখন বলে আমার যা বলা ছিল সব উত্তর তো কোয়েল দিয়ে আমার আর কিছু বলার নেই। তখনই দেখা যাবে নতুন বাবিলকে আর মিঠিলের গলায় হাত দিয়ে বলতে থাকে যে আপনাদের বিয়ের আসরে যদি আমাদের বাবিল আর মিঠিলের বিয়েটা হয়ে যায় তাহলে ভালো হতো। এমনিতেই তো কোয়েল তো বলেই গিয়েছে, আর বাবিলের তো অর্ধেক বিয়ে হয়েই গিয়েছে। আপনারা যদি এখন অনুমতি দেন তাহলে আমরা বাকি কাজটা সারতে পারি। তখন কোয়েলের মা বলে আমাদের কোনো আর আপত্তি নেই, আপত্তি করে আর কি করব, আমার মেয়েটা তো বলেই গিয়েছে, আমার নিজের মেয়েটাই তো চলে গিয়েছে। আর বলে যাও মিঠিল মা, যাও তুমি বিয়েতে গিয়ে বসো, বিয়ের আসরে বসো। তখন বলে আপনারা দেখলেন তো আমার মেয়েটা না অতটা খারাপ নয়, আপনারা যেমনটা খারাপ ভেবেছিলেন আমার মেয়েটা কিন্তু ততটাও খারাপ নয়। নতুন তখন বলে আমরা বুঝতে পারছি আপনাদের কষ্টটা, আমরা বুঝতে পারছি। আর তখন আইনদীপ বলে দেখুন আমরা একটা কথা বলি, আপনার মেয়ে তো এখন ভালো হয়েছে, তার ভালো মন্দ বোঝার বুদ্ধি হয়েছে, তার ইচ্ছেটাকে গুরুত্ব দিন না, সে যার সাথে থাকতে চায় তার সাথেই বিয়েটা দিন। দেখুন আপনারা যদি আপত্তি করেন যে যেই মণ্ডপে আপনাদের মেয়ে বিয়ের কথা হয়েছিল সেখানে বাবিল অন্য কাউকে বিয়ে করছে, তাহলে আমরা কিন্তু এটা করব না, আমরা চলে যাব। আর তখন বলতে থাকে যে কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনার রাজি হয়ে যান, রাজি হওয়াটাই উচিত, কারণ বাবিলের তো অর্ধেক বিয়েটা হয়েই গিয়েছে, তাছাড়া দেখুন ও তো বিয়ের পোশাক পরেই আছে, ওদের বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো। তখন বাবিল রেগে বলতে থাকে যে আমি তো বলিনি যে আমি এই বিয়েটা করব। আর তখন এই কথা শুনে মিঠিল বলতে থাকে কেন বাবিল, তোমার হাতে পায়ে কি এখন ধরতে হবে? সবার সামনে কি হাতে পায়ে তোমার ধরতে হবে? তখন বাবিল বলে তুই আমাকে ভুল বুঝেছিস, আমি তোকে ভুল বুঝিনি। তখন মিঠিল বলে যে আমি তো এমনি এমনি ভুল বুঝিনি, ভুল বোঝার মতো কোনো কোনো কিছু কারণ ছিল এর জন্য। আর তখন বলে তাহলে থাক, ভুল বোঝাটা নিয়েই থাক, এই বলে চলে যেতে লাগে। আর তখনই দেখা যাবে রশ্মি বলে আচ্ছা আচ্ছা ঠান্ডা মাথায় না হয় সেসব কথা দেখা যাবে, এখন না হয় আপনারা বলুন না আপনারা কি মিসিং ডায়েরি করতে চান, আপনারা ডায়েরি করবেন নাকি? আর তখন দেখা যাবে কথা শুনে সবাই বিরক্ত হয়। এরপর বলেন না মানে করা তো উচিত, এখন আমার মনে হয় যে বিয়েটা নিয়ে আলোচনা না করাটাই ভালো। ছোট কাকাই বলতে থাকে মেয়েটা কি মিসিং হয়েছে নাকি? মেয়েটা তো চিঠি লিখে সব জানিয়ে তবেই চলে গিয়েছে, তাতে মিসিং ডায়েরি কেন করতে যাবে? তাছাড়া আমি বুঝতে পারছি না তুমি এর মধ্যে ঢুকছো কেন, তুমি কথা বলছো কেন? আর তখন দেখা যায় কমলিনীর মা বলে যে সব ব্যাপারেই তো ওকে মানে ক্রেডিট নিতে হবে, ওকে কথা বলতে হবে তাই না? আর তখন কমলিনীর বাবা বলে শোন বাবিল, আমরা এই বুড়ো বউয়ে ছাড়া ছোটাছুটি করতে পারবো না, তুই তো বিয়েটা মিঠিলকেই করবি আমরা জানি সেটা, তাই না? তুই রাগ করে এই কথাগুলো বলছিস। আর তখন বলে এই মেয়েটাও তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, আমি তো ওকে বলছি। আর তখন বলে যাও যাও বিয়ের আসর গিয়ে দাঁড়াও বসো। তখন ছোট কাকাই বলতে থাকে দেখো বাবিল, আমরা অভিভাবকরা যেটা বলছি তুমি সেটাই মেনে নাও, যাও। আর তখন বলে আচ্ছা আমি তো এটা আগে বলেছিলাম, আমার কথা কি কেউ শুনেছিল? তখন মিঠিল বলে থাক থাক, ওকে তোমরা কেউ জোর করো না, ওর ইচ্ছের বিরুদ্ধে তোমরা কিছুই করো না। তখন অয়নদীপ বলে দেখ মিঠি মিঠি পর কিন্তু তুই আমার কাছে খুব বকা খাবি। তখন বর্ষা বলে ঠিকই তো, ছেলেটার মনের অবস্থাটা কি বলো তো, তুমি যে বলছো জোর করো না, জোর তো করতেই হবে। এখন মিঠিলকে দৌড়ে বলতে থাকে সেটা তোমাকেই করতে হবে। বাবি চলো আমরা যাই তাহলে, এখানে তো এখন দুর্ঘটনা ঘটেছে, আমরা তো বেশি সময় আটকে থাকতে পারবো না, চলো না চলো বিয়ের আসরে চলো। আর তখন এই বলে দুজনকে নিয়ে যেতে লাগে। তারপরে দিকে পিসিমণি তো খুব খুশি হয়ে যায়, পিসিমণি বলে যে উফ কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। সবাই তখন খুশি হয়। ডাবলু তখন বলে যাক বিয়েটা তো হচ্ছে। আর তখন নতুন বলে কোয়েলের বাবা মাকে বোঝায়, এদিকে দেখা যায় ডাবলু বোঝাতে থাকে, আর তখন বলে পালিয়ে গিয়েছে আর কি করবে। আর তখন চিন্তা করতে থাকলে তখন দেখা যায় মিঠিল বলতে থাকে আপনার চিন্তা করবেন না, আমি কোয়েলকে ফোন করব, ও ঠিক একদিন আসবে, আমি ওদেরকে আসতে বলবো, আপনার চিন্তা করবেন না। এই বলে দেখা যায় মিঠিল ফোন করে কিন্তু ফোনটা রিসিভ করছে না। তখন বলে যাক এখন হয়তো বা ব্যস্ত আছে, আর সবেমাত্রই তো গেল, আমি ঠিক পরে ফোন করব, ওরা ঠিক আসবে। বলে বাবা বলে তুমি কি ভেবেছিলে মা, এখনো ফোনটা কি ও খোলা রাখবে? না, ও ফোন খোলা রাখবে না, হয়তো বা এতক্ষণে ওরা মানে বিয়ে করতে গিয়েছে আর তোমার বৌভাতে হয়তো বা আসবে। তখন বলে তোরা পারিসও বটে, যা কাণ্ড করলি তোরা, হ্যাঁ এখন বদলে যা, কনেকে নিয়ে বাড়িতে ফিরে যেতে হবে। তখন মিঠিল কথা শুনে বলতে থাকে কেন নতুন কাকু, তোমার কি অসুবিধা হচ্ছে?
আর তখন বলে তোমার কি খুব খারাপ লাগছে বুঝি? এই কথা শুনে তখন বলতে থাকে কান মুলি দিব। আরে দাঁড়া, আগে খবরটা দিয়ে আসি মানুষটাকে। তখন কমলিনীকে খবর দিতে যায়। এরপর কমলিনীকে ফোন করে সবটা জানায়। কমলিনী তো খুব খুশি হয়ে যায় সবটা জেনে। এদিকে সবাই বিয়ের মণ্ডপে বাবিল আর মিঠিলকে নিয়ে আসে। মিঠিকে এদিকে বলতে থাকে কৃষাণু যে কি টুরুলাভ, যদি ওদের মধ্যে ভালোবাসা থাকে না কেউ আটকাতে পারে না। তখন বলে হ্যাঁ তাই তো, কিন্তু সত্যিকারের ভালোবাসা যদি না থাকে তাহলে তো আটকে যায়। আর তখন বলে হ্যাঁ সেটা ঠিক, সেটা অবশ্য আটকে যায়। চিঠি তখন বলে দেখো আমাদের বিয়েটা হয় কি না, তবে সত্যিকারের ভালোবাসা তোমার দিক থেকে থাকলেও আমার দিক থেকে তো নেই। তখন কৃষাণু বলে সেটা যদি হয় না তাহলে কিন্তু আমি এই আসরে বসে যাব বিয়ে করতে। তখন এই কথা শুনে মিঠি হাসতে থাকে আর বলে চলো। এই বলে ওরা ভিতরে চলে যায়। এরপর নিয়ম কানুন মেনে সবটা মেনেই বিয়েটা হচ্ছে। এদিকে কমলিনী মিঠিলের কথা শুনে যে মিঠিলের সাথেই বিয়েটা হচ্ছে বাবিলের, এই কথাটা শুনে তো খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি বলছো? তখন বলে হ্যাঁ, এই বলে ফোনটা রেখে দেয়। এইদিকে দেখা যায় নিয়ম কানুন অনুযায়ী বিয়েটা সম্পূর্ণ হচ্ছে। তারপরে দেখা যাবে সিঁদুর দানের পালা। এদিকে মিঠিলও তো খুব খুশি হয়ে যায়, মিঠিলও হাসতে থাকে আর বাবিলও মিঠিলের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর সিঁদুর দান করবে। তারপর দেখা যায় সিঁদুর পরিয়ে দেয় সকলের সামনে, আর সিঁদুর পরিয়ে বিয়েটা সম্পূর্ণ হয়। তারপর তো সবাই খুব বেশি খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।